দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনাদেরকে কমেন্ট করতে বলছিলাম। এখন এত পরিমাণ কমেন্ট, সব তো অ্যান্সার তো আসলে সম্ভব না। আচ্ছা, তারপর আমরা দেখি যে আসলে কে কে বলতেছেন। আচ্ছা, ফন্ট নিয়ে আমি একটা ভিডিও করতে চাইছিলাম, সেটা হচ্ছে আগে কেউ একজন রিকোয়েস্ট করছিলেন। তো ফন্টটা আমি আপাতত কিছু বলতেছি না এই বিষয়ে, আমি ফন্ট নিয়ে আলাদা একটা ভিডিও করে দিব, ঠিক আছে? এখানে আপনারা মোটামুটি ফন্টের বেসিক সম্পর্কে জানতে পারবেন, বা যতটুকু জানা দরকার। আচ্ছা, ফাইবার নিয়ে কিছু প্রশ্ন ছিল, হ্যাঁ ওগুলো কইরেন আগে, আমি এগুলো একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, আগের দিন কিন্তু দেখাইছিলাম যে শাটার স্টক, অ্যাডোবি স্টকে কিভাবে ডিজাইন দিবেন, তাই না? জি ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আগের দিনের ভিডিওটা চ্যানেলে আছে, ওটা দেখে নিয়েন, তাহলে বুঝতে পারবেন যে কোন ভাবে ফাইল দিতে হবে। অ্যাডোবি স্টকে একটা জেপিজি দিতে হয়, সেই জেপিজি প্রিভিউটা মূলত ফাইলের প্রিভিউ হিসেবে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনি মক আপ দিতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই মক আপ রিলেট মানে একটা মক আপ করে সেটাকে ডিজাইনের সাথে প্রিভিউ হিসেবে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি আবার একটা মানে প্রিমিয়াম বা ফ্রিতে যে মক আপগুলো পাওয়া যায় সেইগুলো ইউজ না করা বেটার, ঠিক আছে? ওতে আবার কপিরাইটের ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে মক আপ আপনাদেরকে একটা তৈরি করে নিতে হবে। টি শার্ট আইকন এরকম টাইপের একটা শেপ তৈরি করে শুধু এর উপরে বসাবেন আর কি। ডিজাইনটা বসায় কেমন দেখতে লাগতেছে এরকম একটা কিছু প্রিভিউ হইলেই হবে। অথবা আপনারা চাইলে টি শার্ট পিএনজি লিখে সার্চ করতে পারেন, এরকম অনেক অনেক পিএনজি ইমেজ পাবেন। এগুলোর থেকে কিভাবে মকআপ তৈরি করতে একটা ভিডিওতে দেখানো আছে, ওইটা একটু দেখে নিন। মানে রেগুলার এই টাইপের, মানে এই যেগুলো প্রোডাক্টের সাইন থাকবে, ঠিক আছে? এর মানে হচ্ছে এগুলো কোথাও না কোথাও কিন্তু সেল করার জন্য আপলোড করা হয়েছে। বাট যেগুলো নর্মাল এরকম পাওয়া যাবে এগুলো নিয়ে আপনারা এর উপরে এটা ইলাস্ট্রেটর দিয়ে একটা শেপ তৈরি করে একটা মকআপ কিন্তু সহজে বানায় ফেলতে পারেন। আর তার থেকেও সহজ উপায় হচ্ছে এরকম, জাস্ট একটা লাইন আর্ট করে নেবেন আপনার নিজের মতন করে, বা যে কোনো একটা টি শার্ট নিয়ে লাইন আর্ট করে নিলে ওইটাকে আপনি মকআপ হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওইভাবে দিতে পারবেন। ফন্ট নিয়ে, হ্যাঁ ফন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, কন্টেস্ট উইন হওয়ার, আচ্ছা কথা বলতেছেন কে একটু খেয়াল করেন ভাই। কন্টেস্ট উইন হওয়ার টিপস এন্ড ট্রিক্স। কন্টেস্ট উইন হওয়ার তো কোনো টিপস নেই ভাই, বিষয় হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা ফলো করতে হবে, আর ক্লায়েন্টের চয়েস কোন দিকে যাচ্ছে সেটা ফলো করতে হবে, ঠিক আছে? দেখবেন যে অনেক সময় ক্লায়েন্ট একরকম চাইছে বা ডেসক্রিপশন দিছে কিন্তু সে পছন্দ করতেছে অন্য ধরনের ডিজাইন। তো তখন ওইটাকে ফলো করতে থাকতে হবে, ঠিক আছে? ক্লায়েন্ট যে টাইপের ডিজাইন পছন্দ করতেছে ওই টাইপের একটা ডিজাইন আপনি তখন আবার করে দিবেন। দেখা গেলো আপনি একটা করছেন, ওইটার থেকে অন্য একটা স্টাইল ক্লায়েন্ট পছন্দ করতেছে, তখন আপনিও চেষ্টা করবেন ওই স্টাইল আমি একটা কিছু করতে পারি কিনা। অবশ্যই কেউ কারো ডিজাইন কপি করবেন না, বাট ওইটাকে ফলো করবেন, ঠিক আছে? টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, টাইপোগ্রাফির ক্ষেত্রে মূলত ফোকাস দিতে হবে হচ্ছে ফোকাস টেক্সট। মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা ফোকাস টেক্সট থাকে, ঠিক আছে? ওই টেক্সটটাকে সুন্দর করে ফুটাই তুলতে হবে। বা যদি এরকম থাকে যে ছোট একটা লাইন বা সম্পূর্ণ একটা ডিজাইনটাই ফোকাস বা পুরো লাইনটাই ফোকাস, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ডিজাইনটা যেন সুন্দরভাবে পড়া যায়, ঠিক আছে? রিডেবিলিটিটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। মানে যদি ক্লায়েন্টের বা যে কোনো ডিজাইন আমরা করতেছি সেটা যদি সহজে পড়তে না পারি আমরা, তাহলে কিন্তু ওর মধ্যে হাজার কাজ করেও কোনো লাভ হচ্ছে না, তাই না? আমি এত সুন্দর করে ডিজাইনটা করলাম যে টেক্সট গুলাই সুন্দর মতো পড়া যাচ্ছে না, শুধু ডিজাইনের এলিমেন্ট গুলো সুন্দর দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আসলে খুব একটা লাভ হইলো না। সেই ক্ষেত্রে ফোকাস রাখবেন, যে চেষ্টা করবেন যেন টেক্সটটা সম্পূর্ণ রিডেবল থাকে, এরপর যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় সেটাকে আমি ওর সাথে অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? দেখেন একটা করছে একটা ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? তো এখানে চেরিশ ইওর চেট ডেজ, এটা হচ্ছে মেন টেক্সট। তার মানে ওইটাকে আমি ফোকাস রাখছি যে আমার এই টেক্সটটা যেন সুন্দরভাবে পড়া যায়। এরপর আমার একটু গ্রাফিক্সের দরকার ছিল, এটা একটা ফুড রিলেটেড ডিজাইন ছিল। তো সেক্ষেত্রে আমি কিছু ফুডের ভেক্টর এখানে ইউজ করছি। বাট এইগুলোর জন্য কিন্তু আমার ডিজাইনটার কি কোনো প্রবলেম হচ্ছে পড়তে? না ভাইয়া। এখানে কিন্তু না এই ভাইয়া। এইগুলা জরুরি কিছু না, এইগুলার থেকেও জরুরি হচ্ছে আমার এই মেসেজটা, আমার ডিজাইনটা সুন্দর মতো পড়তে পারে। যদি কেউ সুন্দরভাবে পড়তে পারে তাহলে দেখা যাবে যে সে নর্মালি ওইটাকে তার কাছে ভালো লাগবে, ঠিক আছে? এখানে একটা ডিজাইন করছি ইথোরিয়াম নিয়ে, সেদিন যে ভিডিওটা দিলাম। তো এখানে কিন্তু ইথোরিয়ামের লোগোটা ইউজ করাটা আমার জন্য জরুরি ছিল, বাট
টেক্সটটাকে রিডেবল রাখাটা সব থেকে বেশি জরুরি। ফলে আমি ওইটাকে ফোকাস রাখছি, পরে আমি লোগোটা ইউজ করছি এমন ভাবে যেন লোগোটাও দেখা যায় বা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে ওই নিশের ডিজাইন, পাশাপাশি আমার টেক্সটটাও সুন্দরভাবে রিডেবল রাখছি। ঠিক আছে, এটা একটু ফলো হ্যাঁ, করবেন। ইথুরিয়ামটা কি? ইথেরিয়াম হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম। আচ্ছা, ফ্রিপিক থেকে ভেক্টর নিয়ে গত ক্লাসে দেখাইছিলাম, ওইটা গত ক্লাসের ভিডিওটা দেখে নিয়েন। আচ্ছা ব্রাদার, হাউ গেট পেমেন্ট ফ্রম ক্লায়েন্ট হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্টের থেকে পেমেন্ট নেওয়ার আসলে অনেক অপশন আছে, তবে সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট ট্রাস্টেড না হয় বা খুবই নতুন, সেক্ষেত্রে আপনারা চাইলে পেপাল তো আসলে আমাদের দেশে নাই, এক প্রকার আছে দু একটা সিস্টেমের মাধ্যমে, বাট সেগুলো আমি রেকমেন্ড করব না। তো সেক্ষেত্রে আপনারা ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারেন। ঠিক আছে, অল্প অ্যামাউন্ট হলে ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে পাঠাতে পারবে ক্লায়েন্ট। ভাইয়া আমার এই যে আপনার ক্লায়েন্ট যে জন্য প্রশ্ন করছিলাম, ক্লায়েন্ট আপনার একটু আগে মেসেজ করলো যে আপনার ডিপোজিটের মাধ্যমে বুঝছেন আমার কাছে কিছু ব্যাংকিং ইনফরমেশন নিছিল। তো নেওয়ার পরে হচ্ছে আমি দিচ্ছিলাম সেগুলো, দেওয়ার পর আমার ডিপোজিটের মাধ্যমে আমার ব্যাংকে ট্রান্সফার করছে। এখন বলতেছে যে তুমি কি টাকাটা রিসিভ করছো, আমি তো পাঠাইছি, তুমি কি রিসিভ করছো? এখন আমি তো আমার ব্যাংকের চেক করতেছি, ব্যালেন্স চেক করতেছি, তো কোনো তো দেখতেছি না, কিছু আসছে না এখন। মানে এটা আমি শিওর হবো কিভাবে যে আদৌ আসছে কিনা বা। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি ব্যাংকে পাঠায় থাকে তাহলে ব্যাংকে একটু কল দিয়ে জানতে হবে যে ওরা কি বলতেছে। আচ্ছা না, আমি শুনছিলাম যে আপনার গতকালকে আমি দিছিলাম ট্রান্সফার ওয়াইজে যদি পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ওয়াইজের একটা মেল থাকে, ঠিক আছে? ওই মেইলে কিন্তু আপডেট আসে যে টাকা আসতেছে বা পাঠানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা। যদি এরকম কোনো কিছু না হয়ে থাকে তাহলে একটু ব্যাংকে খোঁজ নিয়ে জানতে হবে। অনেক সময় ওরা আবার এই মানে রেমিটেন্স যেটা আর কি, বাইরের দেশ থেকে টাকা পাঠালে ওরা আবার একটু আটকে রাখে কিছুদিন, দেখে কি অবস্থা, কে দেখি। ও ঠিক আছে, এটা খোঁজ নিতে তাহলে হবে। আমি আপনার সাথে কথা বলবো, মানে ওদের সাথে কথা বলবো। হ্যাঁ, কাস্টমার কেয়ার কথা বলতে হবে। জি ধন্যবাদ। শেপ তৈরি, টুলস, ক্রিটিক্যাল কাজ যেগুলো আমরা আগে কখনো দেখি নাই। আচ্ছা, ওইটা আমি শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, বায়ার রিকোয়েস্টে বিহ্যান্স বা ড্রিবলের পোর্টফোলিও লিংক দেওয়া যাবে না। যাবে না বলতে এটা হচ্ছে অফিসিয়াল কথা। এখন আপনি যদি মনে করেন যে আপনি রিকোয়েস্টের মধ্যে দিবেন, সেই ক্ষেত্রে দিতে পারেন। এক্ষেত্রে কোনো মানে ওইভাবে এটা ইয়াতে আসে না, নর্মালি দেখা যায় না। বাট হয় কি, যখন আপনার ক্লায়েন্ট বা আপনার অ্যাকাউন্টে যদি আপনার ক্লায়েন্ট রিপোর্ট করে যে এই প্রবলেমটা বা যেখানে বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, সেই ক্লায়েন্ট যদি রিপোর্ট করে, অথবা অন্য কোনো ক্লায়েন্টের রিপোর্টে যদি কখনো আপনার ফাইবার প্রোফাইলে মানে রিভিউতে আসে, ঠিক আছে, ওয়ার্নিং এর ক্ষেত্রে যদি রিভিউতে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা ধরা পড়বে। আপনারা অনেক সময় গ্রুপে দেখেন না যে আমি কিছু করি নাই, আমার আইডি ব্যান হয়ে গেছে, এরকম টাইপের অনেকে পোস্ট করেন। কিছু করেন নাই, এরকম আইডি কখনোই ব্যান হয় না। তো দেখা গেল যে আপনি জানেন না বা জানতেন না, যেমন এই কাজ আমি নিজেও এক সময় করছি, আমার বিহ্যান্সের লিংক পাঠাইতাম, বাট এটা কিন্তু একটা ওয়ার্নিং এর জিনিস। অর্থাৎ আপনার যদি ওয়ার্নিং আসে তাহলে কিন্তু ওইটা ধরা পড়বে, এবং এবং তখন আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি কিছু করিনি। ঠিক আছে, বলেন না দেওয়া বেটার। এখানে আপনার গিগটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। যদি চান যে ক্লায়েন্ট কোন ধরনের জব পোস্ট করছে সেটাকে আমার কাজের সাথে মিলে যাচ্ছে কোন গিগের সাথে, সেই গিগটা পাঠাইতে পারেন। এটা হচ্ছে বেস্ট অপশন। ক্লায়েন্টের কাছে এত এত রিকোয়েস্ট পাঠায় যে বা যায়, যে নর্মালি ওখান থেকে কিন্তু প্রত্যেকের পোর্টফোলিও ভিজিট করার সময় পায় না। দ্বিতীয় কথা হচ্ছে ফাইবারের পোর্টফোলিও লিংক কিন্তু লিংক হিসেবে কাজ করে না। মানে বায়ার রিকোয়েস্ট যেটা আপনি পাঠান ওখানে কিন্তু লিংক হিসেবে কাজ করে না, জানেন কিনা জানি না। ফলে ওইখান থেকে কপি করে তারপরে, যেমন ধরেন আপনার এটাকে আমার এটা আপনার লিংক, তাহলে এটাকে আমাকে কপি করতে হবে, সেটাকে অন্য ব্রাউজারে পেস্ট করতে হবে, তারপর যাইতে হবে, তাই না? তো এতটুকু অনেক ক্লায়েন্ট নাও বুঝতে পারে। ঠিক আছে, যে এইভাবে এইখানে যাওয়া যায় বা কোনো লিংকে যাওয়া যায়, এটা হয়তো কোনো ক্লায়েন্টরা, সাধারণত ক্লায়েন্টরা নাও জানতে পারে। ফলে এখানে পাঠানো না পাঠানো এক প্রকার সমান, পাঠাইলে রিস্কের মধ্যে পড়তে পারে। ভাই পেমেন্টের বিষয়ে একটু কথা বলতে পারবো? হ্যাঁ বললেন, একটুখানি ওয়েট করেন, আমি একটু রিপ্লাই দিয়ে তারপর আসতেছি। আচ্ছা, এখানে লেয়ার লেয়ার আলাদা হয় না বলতে, ধরেন এখানে একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা কিন্তু টোটালটা একটা লেয়ারে থাকে। ঠিক আছে, এখন এই লেয়ারের মধ্যে আমার প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার থাকবে। যেমন এটা একটা গ্রুপ আকারে আছে ডিজাইনটা, ফলে একটা গ্রুপ দেখাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা গ্রুপ এক্সপ্যান্ড করলে কিন্তু ওই প্রত্যেকটা ছোট ছোট পার্ট কিন্তু আসলে আলাদা আলাদা আছে, বুঝছেন?
সাব লেয়ারে আছে। এর বাইরে এটা অটোমেটিক আমি ইলাস্ট্রেটরে যাই কিছু করি না কেন, ব্রাশ নিয়ে একটা স্ট্রোক দিলে কিন্তু একটা এক্সট্রা লেয়ার তৈরি হবে। ঠিক আছে, এখানে দেখেন এটার কিন্তু কোনো ইয়া নাই, মানে এটার কোনো চেঞ্জ নাই। এরপর আপনার যদি এক্সট্রা লেয়ার লাগে সেক্ষেত্রে আপনি নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, এই আর কি। আচ্ছা, এটা গতদিনের ক্লাসে দেখে নিয়েন। আচ্ছা, টি শার্ট ডিজাইনে যদি গিগ দিতে চান সেক্ষেত্রে টাইটেল এসইও রিলেটেড কিনা। এসইও বলতে আসলে কি বোঝান, আপনি কি আছেন এখানে? দেখেন, ফাইবারের এসইও বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলা আমাদের গিগের টাইটেলের মধ্যে থাকা। যেমন ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে টি শার্ট ডিজাইন, তো টি শার্ট ডিজাইন যদি আপনি আপনার কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করেন তাহলে কিন্তু যেটা হবে যে টি শার্টের যতগুলো ক্যাটাগরি আছে, তাই না, অনেকগুলো সাব ক্যাটাগরি আছে না, কাস্টম টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট, ভিনটেজ টি শার্ট, এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো ওই ক্যাটাগরির মধ্যে যতগুলা ক্যাটাগরি থাকুক না কেন সবকিছু আপনার ওই টি শার্ট টাইটেলের মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে এসইও রিলেটেড কিনা এটা যদি বুঝতে চান, সেটা বুঝতে গেলে দেখবেন যে অন্যরা কি গিগ দিচ্ছে। 10টা গিগকে পাশাপাশি ওপেন করবেন, করে দেখবেন যে প্রত্যেকটা গিগের মধ্যে কোন কোন কিওয়ার্ডটা কমন আছে। যেমন টি শার্ট ডিজাইন, এই দুটো ওয়ার্ড আপনারা প্রত্যেকটা গিগে পাবেন না, যদি টি শার্ট নিয়ে গিগ দেন। বা দেখবেন যে আপনি ধরেন আপনি লোগো ডিজাইন নিয়ে গিগ দিলেন, তাহলে দেখবেন যে লোগো ডিজাইনটা প্রত্যেকটা গিগেই পাবেন। এর পাশাপাশি দেখবেন কিছু গিগে আছে মিনিমালিস্ট লোগো ডিজাইন, কিছু গিগে আছে ব্র্যান্ড মার্ক টাইপের বা ওয়ার্ড মার্ক লোগো ডিজাইন, কিছু গিগে আছে ভিনটেজ লোগো ডিজাইন। তো এগুলো কিন্তু সাব ক্যাটাগরি, অর্থাৎ আপনার মেইন ফোকাসটা যখন হচ্ছে লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন ওইটাকে রাখতে হবে। পাশাপাশি এবার আপনার সার্ভিসটা কোন রিলেটেড হচ্ছে, যেমন এটাকে টাইপোগ্রাফি টি শার্ট হচ্ছে নাকি ভেক্টর টি শার্ট হচ্ছে বা কোন ক্যাটাগরিতে পড়তেছে সেই রিলেটেড আর একটা কিওয়ার্ড নিয়ে আপনি টাইটেলটা সুন্দরভাবে মেক করতে পারেন। ঠিক আছে, না বুঝতে পারলে বলবেন। আচ্ছা, অটো রিলোড ব্যবহার করাটা যুক্তিযুক্ত। অটো রিলোডটা আসলে অনেকে সাপোর্ট করে অনেকে করে না, আমি কখনো ইউজ করি নাই বলে আমি এটা বলতে পারবো না। তবে বিষয় হচ্ছে যে অটো রিলোড থাকা মানেই যে আপনি অফলাইন চলে যাচ্ছেন না, মানে অনলাইন থাকতেছেন এমনও না। বিষয় হচ্ছে যতটুকু সময় অনলাইন থাকতে পারবেন অতটুকু সময়ের জন্য আপনি অ্যাক্টিভ থাকেন, অর্থাৎ আপনার বায়ার আপনাকে মেসেজ দিল, এটা আপনি দেখা গেলো যে অন্য কিছু করতেছেন 10 মিনিট পরে দেখলেন। ঠিক আছে, অটো রিলোড থাকা মানে কিন্তু মেসেজ আসার সাথে সাথে আপনি দেখতেছেন এমন তো কোনো কথা নাই, তাই না? বরং অটো রিলোড থাকলে আপনার মনে ভয় থাকবে না যে ফাইবারের কি অবস্থা। আপনি হয়তো একটা মুভি দেখতে শুরু করলেন, 10 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, খোঁজ নিলেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অটো রিলোড ব্যবহার না করাই বেটার। সবসময় একটা টেন্ডেন্সি রাখবেন যে প্রত্যেক 10 মিনিটে আমি একবার করে ফাইবারে রিলোড দিব, তাহলে অ্যাটলিস্ট ওই 10 মিনিটের মধ্যে যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে সেটা আমার কাছে দেখার সুযোগ তৈরি হবে। ঠিক আছে, যত বেশি যত দ্রুত যত প্রফেশনালি মেসেজের রিপ্লাই দিতে পারবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা। শুধু মেসেজ আসলেই কিন্তু সবকিছু না, ওইটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে। বা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে একই সাথে একজন বায়ার কিন্তু 10জন সেলারকে মেসেজ দিতে পারে। তাদের মধ্যে থেকে সব থেকে ফাস্ট যে রেসপন্স করে, সব থেকে প্রফেশনালি যে রেসপন্স করতে পারে, দেখা যায় যে সেই কাজটাই সে পায়। না ভাইয়া, এই যে অনেকে যে বলে 20 ঘন্টা 18 ঘন্টা active থাকতে হবে, এই জন্য আর কি। না, অ্যাক্টিভ থাকতে হবে, দেখেন অ্যাক্টিভ থাকতে হবে বলতে কি, ফাইবার কিন্তু কোনো অটোমেটিক জিনিস না। যেমন ধরেন মার্চ বাই অ্যামাজন, আপনি একটা ডিজাইন আপলোড করে রাখেন মার্চ বাই অ্যামাজনে, ওইখানে কিন্তু অটোমেটিক মার্চ বাই অ্যামাজন আপনার জন্য মার্কেটিং করতেছে, তাই না? বা মনে করেন যে ফেসবুক, আপনি ফেসবুকে একটা আইডি করছেন, তো এখন ফেসবুকে একটা আইডিতে আপনি অনলাইন থাকেন বা না থাকেন, আপনার বন্ধু সার্কেল যারা আছে তারা অনলাইন আছে না কেউ না কেউ। তো ফাইবারের বিষয়টা কিন্তু ওই রকমই কাজ করে যে অনলাইন থাকতে হবে, তার মানে এই না যে আমাকে 24 ঘন্টা অনলাইন থাকতে হবে। যখন আমার নির্দিষ্ট ক্যাটাগরির বায়ার অনলাইন আছে তখন আমাকে অনলাইন থাকতে হবে। এবং এটা কিভাবে বুঝবেন, এটা আসলে বোঝা যায় না, কারণ হচ্ছে আপনি কোন দেশ থেকে আপনার অর্ডার আসতে পারে, কোন দেশের বায়ার আপনার রিলেটেড সার্ভিসটা খুঁজতেছে, এটা কিন্তু আগে থেকে বলা যায় না। ফলে দেখা যাচ্ছে অনেক আছে 1 ঘন্টা অনলাইন থাকলেও মেসেজ পাইতে পারে, অনেক আছে 10 ঘন্টা অনলাইন থাকলেও মেসেজ নাও পেতে পারে। ঠিক আছে, তবে প্রথমের দিকে বিগিনার হিসেবে যত বেশি অনলাইন থাকবেন তত বেশি দেখা যায় যে সুযোগটা বাড়ে। যে একটা বায়ার হয়তো আমি 10 ঘন্টা অনলাইন থাকলাম, এর মধ্যে কোনো না কোনো সময় সে মেসেজ দিতে পারে, অথবা আমি 1 ঘন্টা থাকলাম সেইখানে মেসেজ দিলে একটা সময়ের সম্ভাবনাটা একটু কমে যায় না 10 ঘন্টার তুলনায় 1 ঘন্টাতে। এই জন্য সাধারণত বলা হয় যে যত বেশি অনলাইন থাকতে পারবেন তত ভালো। তবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনাকে 10 ঘন্টা অনলাইন না থাকলে ফাইবারে কাজ পাবেন না।
ঠিক আছে, অনেকে এমনও হইতে পারে আপনি মানে 5 ঘন্টা আগে মেসেজ দিছে ভাইয়া, সেই কাজটা আপনি সুন্দর মতো তাকে রিপ্লাই করতে পারলে, বুঝাইতে পারলে সেই কাজটা আপনিই পাবেন। ঠিক আছে, আপওয়ার্কে আপাতত 20টা মনে হয় গিগ দেওয়া যায়। আপওয়ার্কের গিগ, ফাইবারের গিগ একই সিস্টেম, শুধু একটুখানি এদিক ওদিক আছে, ওই লেখার সময় একটু এদিক ওদিক করে লিখতে হয়, প্রজেক্টের স্টেপ গুলো একটু বলে দিতে হয়। আর ফাইবারে যেরকম লিখে দেওয়া যায় যে কয়টা গিগে কয়টা ডিজাইন কয় ডলার, আপওয়ার্কে অত ডিটেলসে লেখা যায় না, তবে 90% সেম। পথ চলা শুরু কি কি কাজের মাধ্যমে? ওই ভাই ঘুরতে ফিরতে চলে গেছি। 80s 90s স্টাইল ডিজাইন সম্পর্কে, 80s 90s স্টাইল হচ্ছে মূলত কালারফুল যে ডিজাইন গুলা, অনেক বেশি কালার। ধরেন আমরা এখানে দিলাম 80s, এগুলো সার্চ করবেন। ঠিক আছে, যত বেশি সার্চ করবেন তত বেশি আপনাদের আইডিয়া বাড়বে। যে জিনিসটা আপনি বুঝতেছেন না ওটা সার্চ করেন। তো 80s টি শার্ট ডিজাইন লিখলাম, তাহলে 80s টি শার্ট ডিজাইন, এটা কিন্তু একটা ফাইবারের কি, এই যে 80s টি শার্ট স্টাইল এন্ড মক আপ, এই স্টাইল গুলো দেখেন এগুলো কেমন, এগুলো কিন্তু নরমালি খুবই কালারফুল হয়, তাই না? রেট্রো সিনথওয়েভ বলা হয় এগুলোকে। এই টাইপের যত ডিজাইন দেখবেন এগুলো খুব বেশি কালারফুল, এবং এই যে নিয়ন কালার বলা হয় এগুলোকে। ঠিক আছে, ব্রাইট যে নিয়ন কালার হয় বা ব্রাইট যে কালার গুলো হয় সেই স্টাইলের হয়। তার মানে 80s স্টাইল বলতে আপনারা এরকম কালারফুল স্টাইলকে ধরতে পারেন। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে একটা 80s স্টাইলের ডিজাইনটা করতে হবে, খুবই সিম্পল টেক্সট হইলেও সেটা এরকম কালারফুল হবে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ডিজাইনে কমন যেটা পাবেন সেটা হচ্ছে ব্রাইট কালার। এরা প্রচুর ব্রাইট ব্রাইট কালার ইউজ করে এবং অনেক বেশি কালার ইউজ করে। এটা একটা দেখেন, একটা শুধুমাত্র লাইন আর্ট স্টাইল, তারপরেও কিন্তু অনেকগুলা কালার দিয়ে করা। ঠিক আছে, এটা হচ্ছে 80s স্টাইল 90s স্টাইল, অনেক বেশি কালারফুল। আর ভাই গ্রেডিয়েন্ট কালার বেশি ব্যবহার করা হচ্ছে না? গ্রেডিয়েন্ট কালার কিন্তু না এগুলা মূলত। দেখেন গ্রেডিয়েন্ট কালারের বিষয়টা হচ্ছে কি, গ্রেডিয়েন্টটা প্রিন্টিং এর জন্য ভালো না। যেমন হচ্ছে আপনার অনেক সময় আমরা মানে টি শার্ট ডিজাইন প্রিন্ট কি কখনো দেখছেন? স্ক্রিন প্রিন্টিং দেখছেন কখনো? স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে একটা স্ক্রিন তৈরি করে নিতে হয় কাপড়ের, সেই স্ক্রিনের মধ্যে দিয়ে কিছু এরিয়াতে ফাঁকা রাখতে হয়, যেখান থেকে কালারটা পাস হবে, বাকি এরিয়াগুলো একরকম কেমিক্যাল দিয়ে অফ করে দেওয়া হয়। তার মানে ওর মধ্যে লাল রং ঢেলে যদি আপনি একটা টান দেন, তাহলে যেখান থেকে ফাঁকা সেখান থেকে শুধু লাল রংটাই প্রিন্ট হবে। ফলে দেখা যাচ্ছে কি গ্রেডিয়েন্টটা ওইভাবে প্রিন্ট করা সম্ভব ছিল না, কিন্তু এখন আর অতটা প্রবলেম নাই। মানে এখন যেহেতু সবকিছু ডিজিটাল হয়ে গেছে, এখন আর ওই মানে আগের সেই পুরোনো স্ক্রিন প্রিন্টিং স্টাইলে এখন আর প্রিন্ট করে না। ফলে আপনার প্রিন্টার ডিমান্ডের জন্য গ্রেডিয়েন্ট চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নেই। ভাই এগুলো কি লেডিস পার ভাইয়া, লেডিস ডিজাইন নাকি? লেটেস্ট ডিজাইন বলে কথা না, এই যে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে ব্যাক টু দ্য ফিউচার, এটা অবশ্য একটা মুভির ইয়ে মনে হয়। যাই হোক, গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে এমন কিছু নাই, যে এখানে অনেকগুলো কালার ইউজ করছে, তাই না? গ্রেডিয়েন্টের মতনই, বাট স্ট্রেট রাখছে, শার্প রাখছে কালার গুলা। যাই হোক আর কি, স্ট্রিট ওয়্যার নিয়ে টিপস হচ্ছে ভাই, স্ট্রিট ওয়্যার ডিজাইন তো আসলে আমরা করি না। স্ট্রিট ওয়্যার ওইভাবে আসলে ওদের ধারণাটা বোঝা যায় না যে ওরা আসলে কোন স্টাইল নিয়ে কাজ করে। তবে স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবেন, এই টাইপের ডিজাইন পাবেন অনেক। এগুলোই মূলত ওরা করে একটু বেশি, আপনার ওই যে কি বলে এই টাইপের ডিজাইন আর কি। এই যে এই টাইপের, এই টেক্সট ইফেক্ট, তারপর আপনার এই যে একটু সাধারণত স্ট্যাচু গুলো নিয়ে করা হয়, যে বিভিন্ন অবজেক্ট নিয়ে করা হয়, ছোট ছোট টেক্সট, এই টাইপের আর কি। এগুলো একটু রিসার্চ করতে হবে। ঠিক আছে, স্ট্রিট ওয়্যার বুঝতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। ধরেন এরকম কিছু সিম্পল স্টাইল আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারেন, তাই না? এই যে টেক্সট ইফেক্ট এখানে করা হয়েছে, এটা সম্ভব না করা? এটা তো সেদিন আমরা চ্যানেলে করছিলাম। যাই হোক আর কি, এই সমস্ত হাবি জাবি। কিউ ফোর ট্রেন্ডিং কিছু নিশ নিয়ে আলোচনা। ভাই ট্রেন্ডিং কিউ ফোর জিনিসটা আলাদা জিনিস, এর সাথে নিশটাকে কম্বাইন করতে হয়। যেমন হচ্ছে কিউ ফোর হচ্ছে বছরের শেষ 4 মাস, তাই না? তো এখানে যে অকেশন গুলো আসে, যেমন ধরেন ক্রিসমাস, ডিসেম্বরে আসবে ক্রিসমাস, তো ক্রিসমাসের সাথে মূলত আপনার যে নিশ নিয়ে আপনি কাজ করতেছেন সেই নিশকে কম্বাইন করে ক্রিসমাস ডিজাইন করতে হয়। ঠিক আছে,
ডগ ক্রিসমাস টি শার্ট দিলাম, তাহলে এখানে আপনারা দেখবেন যে ক্রিসমাস রিলেটেড যে কোনো ডিজাইনের সাথে ডগটাকে অ্যাড করা হয়েছে। এই যে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস হচ্ছে আমার মেইন টেক্সটটা ছিল। এটার সাথে আমি কাউকে কানেক্ট কিভাবে করাবো, যেমন ঈদ মোবারক লিখলাম, ঠিক আছে, ঈদ মোবারকের সাথে আপনাকে কানেক্ট কিভাবে করাবো, তো লিখে দিলাম যে ঈদ মোবারক ঢাকাবাসী, তাহলে ঢাকাতে যারা বসবাস করে তাদের সাথে একটা কানেকশন তৈরি হলো না, এরকম আর কি, ঠিক আছে। এই নিশের সাথে মূলত ক্রিসমাস বা এই যে Q4 এর যে ইভেন্ট গুলো থাকে এগুলোকে ক্রস করতে হয়, কম্বাইন করতে হয়, ঠিক আছে। এই যে দিস ইজ মাই আগলি সোয়েটার, তো এইটা হচ্ছে ধরেন আগলি যে ক্রিসমাস সোয়েটার ডিজাইন করা হয়। এখন এটাকে আমি নিশ নিয়ে করবো, তাহলে এই যে ডিয়ার গুলা ইউজ করছে, তো এগুলাকে ইউজ না করে আমি এখানে ডগ পাও ইউজ করলাম বা ক্যাট ইউজ করলাম, বুঝা গেছে। ক্রিসমাসের সাথে বা যে কোনো অকেশনের সাথে আপনার নিশ নিয়ে কম্বাইন করতে হবে, যে নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে। প্রিন্ট অন ডিমান্ড কিন্তু অনেক বড় সেক্টর, এখানে আপনার একটা নির্দিষ্ট নিশ থাকতে হবে, আপনার কিছু রিসার্চ থাকতে হবে, বা আপনার কিছু ব্যাকআপ থাকতে হবে যে এখান থেকে আপনি অডিয়েন্স পাবেন, ঠিক আছে। এমন না যে আপনি 5টা নিশ নিয়ে ক্রিসমাস কি ফোন নিয়ে আগাইলেন আর অনেক অনেক সেল পাইলেন, অবশ্যই আপনার কাছে অডিয়েন্স থাকতে হবে। ফন্টস এন্ড ভেক্টর ইনফো, আসলে ওইটাই ফন্ট নিয়ে আমি পরে একটা ভিডিও বানাই দেবো আপনাদেরকে। আচ্ছা, মোটামুটি সবাই চলে আসছেন। 3 দিনে সামনে আগাবো টিপস দিয়ে। আচ্ছা, প্রথম অর্ডার পাইছেন, এখন যেটা করবেন সেটা হচ্ছে একটু বেশি অনলাইন থাকেন। যখন আপনারা প্রথমের দিকে একটা দুটো অর্ডার পাইতে থাকবেন তখন আপনার গিগটা কিন্তু একটা মানে সেনসিটিভ অবস্থায় থাকবে। এখন আপনাকে সামনের দিকে আগানোর জন্য অপশন দেওয়া হবে। তো দেখা যাচ্ছে এই সময় যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে বা এই যে সারা বছর আপনি অনলাইন থাকলেন বাট অর্ডার পাইলেন একটা দুইটা, তারপরে অনলাইন ঠিক মতো থাকলেন না, তাহলে কিন্তু ওইটা আবার পিছায় যাবে। তো একটা অর্ডার পাওয়ার পরে অবশ্যই যে গিগটাতে অর্ডার পাইছেন আপনার সেই গিগটা কোথাও না কোথাও ওরা আগের দিকে দেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট পেজেই না চলে আসুক, বাট ক্লায়েন্টের সার্চ পেজ আর ফাইবার ফার্স্ট পেজ কিন্তু আলাদা, এটাকে বুঝেন সবাই মোটামুটি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে নর্মালি ফাইবারের গ্রাফিক্স এর মধ্যে যে টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ যে পেজটা থাকে তৈরি করা, ওইখানে আপনার গিগ আসা মানে হচ্ছে ফাইবারের ফার্স্ট পেজে আসা। এর বাইরে আর কোনো কিছুই কিন্তু ফাইবারের ফার্স্ট পেজ না। আপনি কি লিখে সার্চ করতেছেন, আপনার ক্লায়েন্ট কি লিখে সার্চ করতেছে, সেখানে আপনি কয় নাম্বার পেজে আছেন, এগুলো কিন্তু আসলে ফাইবারের ফার্স্ট পেজ না। ফলে ফার্স্ট পেজে আসা অনেক পরের ব্যাপার, বাট ক্লায়েন্টের সার্চ পেজে আসা কিন্তু সহজ। ক্লায়েন্ট হয়তো একটা একটা অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করছে যেটা সবাই খুব একটা ইউজ করে না, বাট সেইখানে হয়তো আপনার সাথে মিলে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, এখন এই হচ্ছে বিষয়। আচ্ছা, লেবেল ডিজাইন হচ্ছে ভাই মিনিমাম কয় ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে? মিনিমাম 36-37 ঘন্টা থাকবেন ডেইলি। লেবেল ডিজাইন হচ্ছে, হ্যাঁ লেবেল ডিজাইন করতে হয় টি শার্ট ডিজাইন করতে গেলে। আচ্ছা, এইটাকে বলো লেবেল ডিজাইন, ঠিক আছে। টি শার্ট ডিজাইন করতে গেলে আপনাদের এইগুলো ডিজাইনও আসবে, এই যে কেমন সাইজ বা এই যে ওয়াশ ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এই যে 30°C, ঠিক আছে, আয়রন করতে হবে কি কি দেখি, এগুলোকে বলে লেভেল ডিজাইন। তো টি শার্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু এগুলোর কাজও আসবে। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ডিজাইনটা কেমন ভাবে রাখার যেন কোনো জায়গায় ওভারল্যাপিং না থাকে, ঠিক আছে। কোথাও যে ট্রান্সপারেন্সি ইউজ করি বা আমরা যে বিভিন্ন টেক্সট করে ডিজাইন করি না, এগুলো যেন না হয়, খুবই সিম্পল টাইপের হয় এবং এখানে প্রত্যেকটা লাইন যেন ক্লিয়ার থাকে। তার মানে এইগুলো যখন কিন্তু খুবই ছোট সাইজের টি শার্ট লেভেল, তো বুঝে যে ঘাড়ের কাছে ছোট একটা ইয়াদা থাকে না ট্যাগ মতন, এটা কিন্তু সেই ভাই এখানে যে নিচে আইকন গুলো ইউজ করছে এগুলা কি ভাইয়া, এই যে লেভেল ডিজাইন দেখেন আইকন গুলো ইউজ করছে যে এই যে আইকন গুলো পাওয়া যায়, যে ওয়াশিং মেশিন, সরি মেশিন ওয়াশ কোল্ড আইকন, তারপর আপনার টার্নেবল ড্রাই লো, তারপর আপনার এটা মানে এরকম ডিজাইন আসলে কি ভাইয়া এগুলো শো করে দিব, এরকম ভাবেই করে দিব? হ্যাঁ এরকম ভাবে এখানে ক্লায়েন্ট হয়তো বলে দিবে যে আমাকে এইটা এইটা দরকার, যেমন এই কোম্পানি যে সার্ভিস গুলো দিচ্ছে বা যে অপশন গুলো অ্যাড করছে অন্য কোম্পানি কিন্তু সেইগুলো নাও করতে পারে। যেমন এরা ওয়াশিং মেশিন করছে, এটা আয়রনটা দেখাইছে, এখানে আবার দুইটাকে ক্লোজ দিচ্ছে, অর্থাৎ এটা ওরা করবে না। এই যে মেশিন ওয়াশ কোল্ড ডু নট ব্লিচ, এটা দিয়ে বোঝাইছে ডু নট ব্লিচ, ব্লিচ ইউজ করা যাবে না এই টি শার্ট, ঠিক আছে। আয়রন লো হিট, মানে লো হিটে আয়রন করতে হবে, এই টাইপের আইকন গুলো আপনারা সার্চ করলেই পাবেন।
কিন্তু ভাইয়া এই লেভেল গুলো মানে ওই সুতা দিয়ে পেইন্ট হবে, এখানে সুতা নাকি কয়টা এবং কোনটা হবে, এটা কিভাবে করবে? আচ্ছা, ওইটা তাহলে মনে হয় ডিএক্সএফ ফাইলের কথা বলতেছে, ঠিক আছে। এটা ঠিক জানি না, তবে আমি একজনের সাথে যোগাযোগ করছি, উনি এসে বলতে মানে ওখানে কয়টা সুতা হবে ওইটা ওইটা নাকি গুনে দিতে হবে। না, এখন বিষয় হচ্ছে কি, যদি ওইভাবে প্রিন্ট করতে চাই, ওই ওটাকে বলে এমব্রয়ডারি মেশিন, ঠিক আছে। ওই মেশিনের জন্য ডিজাইন করতে গেলে কিন্তু আলাদা ভাবে করতে হয়। যেমন এইখানে আমার যে 100% কটন লেখার যে থিকনেস আছে, যতটুকু মোটা, আমার এই টেক্সট গুলো কতটুকু মোটা, ওর থেকে বেশি মোটা না। তাহলে এইটাকে যদি একটা সুতা দিয়ে একবার করে মানে কি বলে ওরে সেলাই করলে যদি এই এই পরিমাণ থিকনেস আসে, তাহলে এইটা গুণ, এটা করতে গেলে 2 বা 3 গুণ লাগবে না তার থেকে? জি। স্বাভাবিক টেক্সটের সাইজটা বিবেচনা করেন যে এটা হয়তো একবার সুতা দিয়ে লিখে গেলে হয়ে যাবে, বাট এই সাইজের পুরো করতে গেলে, মোটা করতে গেলে 2 বার বা 3 বার করে লিখতে হবে, তাহলে এর সমান মোটা হবে। ওইটা আবার অন্য সেটিং, ঠিক আছে। এমব্রয়ডারি ম্যাচিং এর জন্য যারা কাজ করে ওদের কাজ কিন্তু আমাদের থেকে আলাদা, ঠিক আছে। আমি আপনাদেরকে যেটা দেখালাম বা যেগুলো, এগুলো কিন্তু মূলত ভেক্টর মানে ইলাস্ট্রেটরে করতে গেলে যেভাবে করতে হবে এগুলা, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইলাস্ট্রেটরে করতে গেলে যে কোনো কিছুর মধ্যে ওভারল্যাপিং না থাকে, কোনো এক্সট্রা কোনো ছোট ডিটেলস না থাকে, যেটা আসলে প্রয়োজন নাই, কিন্তু থাকলে প্রিন্টিং এ ঝামেলা হবে। বা এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন যে আসলে কেমন টাইপের ডিজাইন হয়, ঠিক আছে। এরকম পাঁচটা দেখলে একটা আইডিয়া ঠিকই পাবেন, এই আর কি। বাই কন্টেস্ট উইন হওয়ার তো আসলে কোনো টিপস নাই, বিষয় হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে এটা বুঝতে হবে। ক্লায়েন্ট যদি দেখেন যে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, আপনার ডিজাইনও স্টাইলটা একদিক থেকে আরেক দিকে যাইতে হবে, ঠিক আছে। অনেক সময় ক্লায়েন্ট নিজে জানে না যে সে কি চায়, তো তার একটা আইডিয়া আছে, সেই আইডিয়া দিয়ে সে একটা কন্টেস্ট পোস্ট করলো। তো দেখা যাচ্ছে কি কিছুক্ষণ পরে দেখা গেল যে 5টা 10টা 100 এন্ট্রির পরে ডিজাইনটা একটা, কোন একজন ডিজাইনার এমন একটা ডিজাইন করছে যেটাকে তার ভালো লাগছে, ঠিক আছে। তখন সে ওইটাকে 5 স্টার দিল। দেওয়ার পর এখন কি হবে, যে ওইটা কিন্তু আপনার মূল যে কনসেপ্ট ছিল ক্লায়েন্টের তার থেকে ডিফারেন্ট। তাহলে আপনি কি করবেন, আপনি যেটা করছেন ক্লায়েন্ট যেটা বলছে ওইখানে আটকে থাকবেন তা কিন্তু না, তখন আপনিও চেষ্টা করবেন যে ওই রকম থিমের মধ্যে ওই রকম কনসেপ্ট আমি কিছু করতে পারি কিনা। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। বায়ার রিকোয়েস্ট নিয়ে আসলে টিপস বলতে কি, এখন আপাতত বায়ার রিকোয়েস্ট সব ফেক হচ্ছে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ফেক বায়ার রিকোয়েস্ট হচ্ছে, সেলাররাই বায়ার হিসেবে পোস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে একটু দেখে শুনে আপনি দিবেন, সেটা হচ্ছে দেখে শুনে কেমন চাচ্ছে, কোন স্টাইলের ডিজাইন চাচ্ছে, এটা আসলে আপনার কোনো গিগের সাথে ম্যাচ করে কিনা, এটা হওয়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি। আপনি কি লিখে পাঠাচ্ছেন এটা থেকেও জরুরি কিন্তু আপনার গিগের স্টাইলটা কেমন, আপনার গিগের স্টাইলটা তার সাথে মিলতেছে কিনা, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে। এইভাবে বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করেন যে এই কাজের সাথে যেটা মেলে, আর সহজ কথায় বোঝানোর চেষ্টা করবেন যে এই কাজ আমি পারবো, কয়দিন সময় লাগবে, কত ডলার আমার চার্জ আসবে। এটা অবশ্যই কত ডলার, এটা তো অবশ্যই আপনারা, বা কয়দিন, এটা আপনারা বাইরে পাঠানোর সময় সেট করে দিতে পারবেন। ওইখানটাতে একটু খেয়াল রাখবেন। আর দেখবেন যে প্রথমের দিকে পাঠাইতে পারেন না, ঠিক আছে। প্রথম 20-30 জনের মধ্যে যদি পাঠাইতে পারেন তাহলে দেখা যাবে যে মোটামুটি একটা সম্ভাবনা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, কেউ কিছু লিখতেছেন এখানে? ফেরিপিক থেকে ভেক্টর নামায়া এডিট না করে গিগে দিতে পারবেন, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে কেমনে ভাই? ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের আপাতত প্রশ্ন ছিল। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। যে ফাইবারের কি ইমেজগুলো, যে টি-শার্টের কি ইমেজগুলো কিভাবে দিলে ভালো হয়? ফাইবারের কি কাজ করে? ইমেজ গুলো আসলে কিভাবে দিতে হয় এটা তো আসলে বলার কিছু নাই, বলার কিছু নাই বলতে টি-শার্টের হচ্ছে জন্য কি প্রেজেন্টেশনটা কেমন হবে টি-শার্টের? প্রেজেন্টেশনটা মূলত এক একজন এক এক ভাবে করতে পছন্দ করে। আমি দেখানোর চেষ্টা করতেছি যদিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইবার, তাই না? জি আমরা এখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে চলে গেলাম, টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ। তো ঠিক এই যে আমরা চলে আসলাম না গ্রাফিক্স এন্ড ডিজাইন,
এটার মধ্যে যে টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ ক্যাটাগরিটা পাইলাম, এটা হচ্ছে ফাইবারের ফার্স্ট পেজ, ঠিক আছে? এখানে যতগুলা ক্যাটাগরি ফাইবার করে রাখছে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমি লোগো ডিজাইনে গেলাম, যে এখানে যাবো না কেন, এই যে পেজটা আসতেছে এইখানে যে সেলারদেরকে দেখাচ্ছে, এদেরকে এটা হচ্ছে ফাইবারের ফার্স্ট পেজ বলে, ঠিক আছে? আপনি এখানে কি লিখে সার্চ করতেছেন, সেই সার্চে আপনি কত নাম্বার আসতেছেন, ওটা কিন্তু ফার্স্ট পেজ না। ধরুন এটা হচ্ছে টি শার্ট এন্ড মার্চেন্ডাইজের মধ্যে আসলাম, আমরা টি শার্ট নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এখান থেকে দেখেন এক একজন সেলার এক এক রকম স্টাইল নিয়ে কাজ করতেছে, তাই না? একটা সেলার একটা সেলার একটা সেলার একটা সেলার, প্রত্যেকের কাজের স্টাইলের মধ্যে একটু পার্থক্য আছে কি? জি জি আমরা যাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা প্রথম পেজে সাধারণত যাদেরকে দেখা যায় এদের মধ্যে দেখবেন যে আপনার প্রত্যেকটা কাজের স্টাইলে কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? এক একজন এক এক রকম স্টাইল নিয়ে কাজ করতেছে। বাট আমরা যেটা করি, আমরা যখন গিগ দিতে চেষ্টা করি তখন দেখা যায় যে আমাদের 50 জন সেলারের মধ্যে কিন্তু 40 জনের স্টাইল একই রকম হয়ে যায়, তাই না? যারা আমরা বাংলাদেশ থেকে গিগ করতেছি বা করতেছি, এইটা করা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে আপনার কাজের একটা আলাদা স্টাইল থাকতে হবে। অথবা দেখবেন যে এখানে সচরাচর যেগুলো সাধারণত দেখা যায় না, ডিজাইনের তো অভাব নাই, আনলিমিটেড ডিজাইন আছে, রিসোর্স আছে, অনলাইনে আপনারা রিসার্চ করেন কোন স্টাইলটা ভালো, কোন স্টাইলটা দেখতে সুন্দর লাগে। জাস্ট এইখানে আপনাকে আই ক্যাচিং কিছু একটা করতে হবে যেটাতে বাইরের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, বোঝা গেছে? জি এইখানে বাইরের দৃষ্টি আকর্ষণ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাইলে কি হবে, আপনি সহজেই কিন্তু আপনার গিগে বায়ারকে নিতে পারবেন। যেমন ধরেন আমার একটা সিম্পল ডিজাইন দরকার, যেখানে আমার একটা টেক্সট আছে বা একটা স্টাইল আছে, আমার কোম্পানির নাম আছে। তো সিম্পল ডিজাইন যদি প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে কোন গিকটাতে অর্ডার করতে পারি বলুন তো? এই যে উপরের যে 3 নাম্বার গিকটা, হ্যাঁ, ধরেন আমি এইটাতে অর্ডার করতে পারি অথবা এইটাতে অর্ডার করতে পারি। সিম্পলের মধ্যে সহজ ডিজাইন আমার একটা ছোট টেক্সট দিয়ে আমার কোম্পানির নাম দিয়ে করে দিবে, বা আমার একটা গ্রাফিক্স দরকার আমি এটাতেও দেখতে পারি, বা আমার খুবই ডিটেলস কাজ দরকার তাহলে আমি এই গিকগুলোর মধ্যে কোনো একটাতে যাব, তাই না? এই যে আলাদা আলাদা ক্যাটাগরি গুলা, এটার কারণই হচ্ছে বা এইগুলা ভালো পারফর্ম করতেছে তার কারণ হচ্ছে এরা নিজেদের একটা স্টাইল দেখাইতে পারছে এখানে, যে আমার কাজের স্টাইল এরকম। এখন আমার যদি এই গিকটা পছন্দ হয় বা এরকম স্টাইল আমার পছন্দ হয়, তাহলে এর বাইরে যা কিছু আছে সেগুলোতে আমি কখনোই কিন্তু অর্ডার করতে যাব না, তাই না? আবার আমার যদি খুব সিম্পল টাইপের কাজ পছন্দ হয়, দরকার হয়, তাহলে কি আমি এখানে অর্ডার করতে আসবো এর কাছে? না আসবেন না। অর্থাৎ প্রত্যেকটা কাজেরই একটা আলাদা ডিমান্ড আছে। যেমন এগুলো হচ্ছে হ্যান্ড ড্রয়িং স্টাইল, তাহলে আমার যদি এরকম স্টাইল পছন্দ হয় আমি অবশ্যই এর কাছে অর্ডার করবো, আমি তো এই মিনিমাল লাইন আর্টের কাছে যাব না, তাই তো? এটা আপনারা একটু জি, জি। রিসার্চ করবেন যে দেখেন আপনার বায়ারের কিন্তু একটা নির্দিষ্ট স্টাইল আছে, অর্থাৎ তার মাথার মধ্যে কিন্তু কিছু একটা আছে। তো সেইটাকে যেটা হবে আপনার সাথে ম্যাচ করাইতে হবে। এই যে এখানে সার্চ পেজে যে আসলো, প্রথম পেজে যে আসলো প্রথম নাম্বার গিকটা, তো অল টাইম কি অর্ডার একাই পাবে, আর কেউ পাবে না? তা যদি সবাই হইতো পাবে। তা যদি হইতো তাহলে কিন্তু এ অর্ডার নিয়ে পারতো না, বাকি গিগে অর্ডার থাকতো না, কারণ সে ফাইবারের প্রথম ফার্স্ট পেজের সে প্রথম গিগ। বাট আমি যে বায়ার, আমার এই স্টাইলটা দরকার না, আমার অন্য একটা স্টাইল দরকার, তখন কিন্তু আমি খুঁজতে থাকবো যে আমার কোন স্টাইলের সাথে আমারটা যাচ্ছে। আমার হয়তো একটা সিম্পল টাইপোগ্রাফি দরকার, তাহলে নিশ্চয় আমি এইখানে এসে অর্ডার করব। বা এইরকম টাইপের গিগ যাদের আছে সেই সমস্ত গিগ গুলাকে আমি রিসার্চ করবো, বা সেই সমস্ত গিগে আমি যে অর্ডারটা প্লেস করবো, তাই না? জি আমার আরো সিম্পল দরকার, তাহলে এখানে আরো একটা সিম্পল গিগ আছে, আমি হয়তো এই সমস্ত গিগে যে অর্ডার করব, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু মূলত রিসার্চটা হয়। তো দেখা যাচ্ছে কি আপনারা যারা, অবশ্যই সবাই নিজের স্টাইল তৈরি করতে পারবেন না, বাট একটা জিনিস চিন্তা করবেন যে আপনারা যেহেতু কপি করতেছেন, তাই না, এক প্রকারে আপনারা কপি করতেছেন সবাই ডিজাইন, আমরাও করছি এক সময়। তো দেখা যাচ্ছে কি আমাদের এমন কিছু করতে হবে যেটা সচরাচর কিন্তু এখানে দেখা যায় না। এখন মনে করেন যে এই যে স্টাইল এইগুলা কিন্তু আপনি করতে পারবো না, বাট আমরা হয়তো এই স্টাইলটা করতে পারবো, তাই না? এখানে যে টাইপোগ্রাফি স্টাইল যে ডিজাইন গুলো আছে, এই যে ভেক্টর ইউজ করছে টুকটাক, বা এইখানে যে ডিজাইনটা, এটা করতে পারবেন? খুব কম লোক আছে আমরা যারা এই টাইপের ডিজাইনটা করতে পারবো, বাট এরকম ডিজাইন হয়তো আমরা অনেকেই করে দিতে পারবো, ঠিক আছে? তো ওইটা খেয়াল রাখবো যে আমি যে এরকম ডিজাইন করতেছি এটা আসলে অন্য কারোর সাথে মিলে যাচ্ছে কিনা, বা এই টাইপের ডিজাইন আরো অনেক বেশি আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা কম। আপনার নিজস্ব একটা স্টাইল তৈরি করতে হবে। এইবার আপনার স্টাইলটার সাথে মিলানোর জন্য, যেটার জন্য এত কিছু দেখাইলাম, সেই স্টাইলটা মিলাইতে গেলে আপনাকে কেমন একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এটা আপনাকে নিজে ডিসাইড করতে হবে। এই যে ডিজাইন গুলো করছে এগুলো কিন্তু অনেক ডিটেলস এর কাজ, তাই না? এই দুইটা গিগ দেখেন,
তো এদের ডিটেলসটা বোঝানোর জন্য কিন্তু এরা 2-3টা করে ইমেজ এরকম ভাবে ইউজ করছে, জানে ওদের কাজের যে এই কাজগুলো যে অনেক বেশি কালারফুল সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? আবার এইখানে যে স্টাইলটা করছে সে কিন্তু ওইরকম স্টাইল ফলো করে না, সে কি করছে অনেক বেশি কাজ দেখাইছে, অর্থাৎ এরা 3টা করে দেখাইছে, 6টা করে দেখাইছে, ঠিক আছে? এ একজন করছে সে কিন্তু একটা দেখাইছে, এ একজন করছে সে একটা কাজ দেখাইছে। আমরা চাইলে কিন্তু এদের অন্যান্য ইমেজও দেখতে পারবো, যেমন সে প্রিভিউতে একটা কাজ রাখছে, তারপরে প্রত্যেকটা ইয়ার মধ্যে 4টা করে কাজ রাখছে, তাহলে এতেও কিন্তু বোঝা যাচ্ছে যে সে কতগুলা বা কেমন টাইপের কাজ করে। এটা তার হচ্ছে বায়ার ডেলিভারি। এখানে দেখেন সে প্রথমে 3টা ইমেজ রাখছে, যেটা খুব বেশি ডিটেলস কিন্তু না, কিন্তু কালারফুল যে এটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। এরপরে কি করছে, এরপর আরো 2টা ডিজাইন রাখছে, সেই দুটো কিন্তু বেশ ডিটেলসে বোঝা যাচ্ছে। এখন এ যদি এরকম 6টা করে ডিজাইন টি শার্টে মকআপ করে দেয়, এই ডিজাইনগুলোকে খুব ভালো বোঝা যাবে। এই ডিজাইনগুলো মকাল করলে এটা বোঝা যাবে। এই ডিজাইনগুলো যদি আমরা মকআপ করে এরকম করে বসাই তাহলে কিন্তু খুব ভালো করে বোঝা যাবে না। ফলে সে কিন্তু টি শার্ট ডিজাইন সেও করতেছে, বাট সে কিন্তু মকআপ এখানে ইউজ করে নাই। এখানে একটা দেখেন মকআপ ইউজ করছে, তো এখানে মকআপ ইউজ করছে একটা, করার পরে সেটাকে আবার এখানে ইউজ দিছে যেন সুন্দরভাবে আপনি ডিজাইনের ডিটেইলস গুলাকে দেখতে পারেন বা বুঝতে পারেন, ঠিক আছে? এখন এরকম হাজার হাজার স্টাইল আছে গিগের, এই যে আপনি চাইলে এরকম ভাবে ইউজ করতে পারেন, চাইলে এরকম শুধু ডিজাইন দেখাইতে পারেন, এরকম করতে পারেন, এরকম দিতে পারেন। এই যে সিস্টেম গুলো এগুলো এখন আর চলে না খুব একটা, মানে এগুলো অলরেডি অনেক বেশি ইউজার চলে আসছে, ঠিক আছে? অনেক বেশি কম্পিটিশন, ওইগুলোতে যাওয়ার দরকার নাই। বাকি আপনার কাজের ডিটেলস বোঝা যাবে কোন স্টাইল, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি চাইলে এরকম ভাবে প্রেজেন্ট করতে পারেন যে আমার বেশি বেশি ডিজাইন দেখানোর দরকার, অথবা আপনি চাইলে এরকম ভাবে প্রেজেন্ট করতে পারেন যে আমার ডিজাইনের ডিটেলসটা দেখানো দরকার, যে আমি কত ভালোভাবে ডিজাইনটা করছি, ঠিক আছে? সবকিছু চলবে, যে যে দিকে যাইতে চান আপনি। বুঝতে পারলাম জি ভাই। না? নিউ মাইক্রোফোন নাই, মাইক্রোফোনের আসলে সেটিং করা হয় নাই, আমি একটু বাসাটা চেঞ্জ করে এখন সব সেটআপ করে পারি নাই। হ্যাঁ, রেকর্ড থাকতেছে ভিডিওর। হ্যাঁ ভাই থাকবে। ফন্টের বিষয়ে যদি বলতেন, কমার্শিয়াল। আচ্ছা হ্যাঁ, ফন্টের বিষয়টা হচ্ছে কি, ফন্ট নিয়ে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও করে দিব, এখানে আপনারা ফন্ট সম্পর্কে আপাতত যত কিছু জানানোর আছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য ফন্ট নিয়ে আজকে কিছু দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। এটা আলাদা একটা ভিডিও করে দেবো, তাহলে একটু সুবিধা হবে, তাহলে এইগুলোর মধ্যে থেকে আসলে ইনফরমেশন গুলো খুঁজে পেতে ঝামেলা হয়, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো। আচ্ছা যাই হোক, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে থাকলে বলতে পারেন। ভাইয়া আমার একটা ছিল, হ্যাঁ বলেন। আমার আপওয়ার্কে একটা প্রজেক্ট তো রিভিউ দিছে, ওরা রিভিউ থেকে আসছে বলতেছে ভাই আপনার কথা শুনি না। হ্যালো হ্যাঁ ভাইয়া, আপওয়ার্কে একটা প্রজেক্ট করেছিলাম, ওটা রিভিউ থেকে আসছে, এখন প্রবলেমটা কি ধরতে পারতেছি না। রিভিউতে আছে এখনো তাই? রিভিউ থেকে অলরেডি আমাকে এক সপ্তাহ আগে দিছে, আমি বুঝতেছি না কিছু, কয়েকজনকে নক করছিলাম, ওরাও বুঝি না। মেইল দিছেন আপনারা একটা? হ্যাঁ মেইলটাও আছে। মেইলটা একটা স্ক্রিনশট দিন। এখন দিব? দেন। যাই হোক আর কি, ফাইবারে যাওয়ার চিন্তা ভাবনা একটু পরের দিকে করেন, ফ্রিল্যান্সারে কনটেস্ট করেন আগে, দেখেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝেন কিনা। ক্লায়েন্ট যেটা বলছে সেটা দিয়ে একটা ডিজাইন করে দিলে সেটাতে যদি রেটিং পান, সে 1 স্টার হোক 2 স্টার হোক, রেটিং পাইলে বুঝবেন যে না ক্লায়েন্ট যেটা দিছে সেটা আমি বুঝতে পারছি, সেইভাবে ডিজাইনটা করতে পারছি। এইখান থেকে একটু আইডিয়া জেনারেট করে আগে মানে ক্লায়েন্টের আইডিয়াটা বুঝতে শেখেন। ফাইবারে কিন্তু শুধু চলে যাওয়াটাই বড় কথা না, ফাইবারে কিন্তু একটা জার্নি। এখানে একটা দুইটা অর্ডার কেন, আমার আমার এমনও হয়েছে আমার 146টা না 47টা অর্ডারের পরে একটা প্রথম যে গিগটা র্যাঙ্ক করছিল ওটা 147 নাম্বার রিভিউতে র্যাঙ্ক হারায়, তারপরে এখন পর্যন্ত এটা র্যাঙ্কে আসলো, ঠিক আছে? মানে 10টা 15টা 20টা 50টা অর্ডার পায়, যদি মনে করেন যে সব শিখে গেছি বা হয়ে গেছে তাহলে কিন্তু আসলে ভুল হবে। ভাই ডাউন কি কেয়ার করবে না?
গিগ ওঠে না, আসলে সেরকম না। যদি বিভিন্ন কারণ আছে, যদি ব্যাড রিভিউর কারণে ডাউন হয়, যদি নেগেটিভ কোনো কারণে ডাউন হয়, সেটা সাধারণত ওঠে না। আর অনেক সময় দেখা যায় যে আমার এই যে রোজার ঈদের সময় যখন বাড়ি গেছিলাম, তখন আমি অনলাইন না থাকার কারণে আমার দিকটা ডাউন হয়ে গেছে, সেটা আবার ব্যাক করছে। দুইটা ক্যান্সেল আর একটা অনেক টাকা ইলিগাল আসছে। না, তাছাড়া এই কথা আসলে কেমনে বলি, তবে চেষ্টা করেন অন্য গিগ খোলার, নতুন করে শুরু করার। কার্ড ছাড়া আপরকে কানেক্ট কেনা যায়, যে কোনো জব করা থাকে সেই টাকা দিয়ে। ভাইয়া আমি তো ফাইবারের নতুন কাজ করি, ঠিক আছে? আমার 20 নাম্বার রিভিউ 4 স্টার করছে। মানে আগে সবগুলো 5 স্টার ছিল, দেন ওভারঅল হয়ে গেছে 4.9 স্টার। আমি 5 স্টার মানে মূলত 5 আপনি স্টার কি যতগুলা অর্ডার কমপ্লিট করছেন ওটা 5 দিয়ে ভাগ করেন, ঠিক আছে? মানে 5 স্টার ব্যাক করা পসিবল ওভারঅল? 5 স্টার ব্যাক করা পসিবল, ওভারঅল হচ্ছে আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে 20টা হইলে কয়টা? 4টা না? হ্যাঁ 4টা অর্ডার কমপ্লিট হইলে আবার মানে 4টা পর পর 5 স্টার পাইলে আবার 5 স্টার হইলো। এটা যদিও 100% কনফার্ম থিওরি না, তবে ধরা যায় যে এভারেজটা ওইভাবে কাউন্ট করা হয়। আচ্ছা ভাইয়া স্ক্রিনশট তো এখানে সেন্ড করতে পারতেছি না। ফেসবুকে দেন। ফেসবুকে দেবো? যত বেশি অর্ডার কমপ্লিট করবেন তত বেশি ঝামেলা হচ্ছে। ও ভাই 100% স্যাটিসফাইড, কিন্তু ওই 4 স্টার দিয়ে গেছে নতুন ভাই। ওটা কোনো ব্যাপার না। 7 তো 5 স্টার আসলে যারা দেয় তারা আবেগে দেয়, বলা যায়। আবার ভাই ভাই এটা আমার রেখে কাছে সোর্স আমার ফাইলে উচিত নাকি? ডেলিভারি ডেলিভারি সোর্স ফাইল দিলে কি বাইরে দেখতে পারে এটা সোর্স ফাইল? দেখতে পারে কি না পারে সেটা তো পরের বিষয়, সোর্স ফাইল দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার তো খুঁজতেছিলাম, ছিলেন কই? ছিলাম। আছেন মোটামুটি ভালো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলতেছে। আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। যাক,